নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। দেখুন, আমার শ্বশুরমশাই গিয়ে চেয়ারটায় বসেছেন, মাথার ধাক্কায় তার উপরের টপটা আস্তে আস্তে করে দুলছে। নিচে কি দেখছেন বলুন তো? এই যে ড্রেনটা পরিষ্কার করা হচ্ছে। আমাদের নর্দমাটা খানিকক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আজকে এই জায়গার ড্রেনটা পরিষ্কার করে পাকা করা হবে। কংক্রিট এমনিতে কংক্রিটেরই, কিন্তু আর একটু বেশি করে ভালো করে করা হবে। আজকে পুরো বারান্দা বাগানে জুড়ে আর কোথাও কোনো রকম জবা নেই, এই একটি ক্ষুদ্র নয়নতারা সাইজের জবা হয়েছে। সত্যি সত্যি প্রকৃতির খেলা মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না। কারণটা একটু বাদে আপনাদেরকে বলছি। এটা হচ্ছে একটা বাঁশ গাছ, বাড়িতে লাকি বাম্বু ট্রি যেটাকে বলে না, সেটা আনার পরে ওটা জল বদলে দেওয়ার পরও খানিকটা করে করে গাছ মরে মরে যাচ্ছে, ওই আলগা হচ্ছে বাঁধন। শেষটায় একদিন আমি এই গাছেতে বসিয়েই দিলাম, এবং তারপর দেখুন মাটিতে পেয়ে সেই রঙিন রাংটায় মোড়া লাকি বাম্বু গাছ কি সুন্দর বড় হচ্ছে। তবে এটা একটু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এটাকে একটুখানি জড়ো করে এক জায়গায় বেঁধে দিতে হবে। এবং কতটা উঠে গেছে। আমি বেশ কিছুদিন ধরে, মোটামুটি প্রায় মাসখানেকের ওপর ধরে একটা গাছ খুব খুঁজে বেড়াচ্ছিলাম, সেটা হচ্ছে গুলঞ্চ। আমাদের বাড়িতে নাকি আগে গুলঞ্চ গাছ ছিল, সেটা মানুষ চাপ হয় আর কি, সেটার উপকারিতা না জানে সেটাকে ফেলে দেওয়া হয়েছে। আমার একেবারে গোড়া থেকে উৎপাদিত করা যেটাকে বলে সেটাই হয়েছে। তা পুটিমালির বাড়িতে, আমাদের বাড়িতে গুলঞ্চ গাছ ছিল, এবং আমার বাবা মাঝে মাঝে গুলঞ্চ গাছের পাতা ছেড়ে জলে ধুয়ে এমনি চিবিয়ে চিবিয়ে খেতেন। ভালো মোটে খেতে ছিল না, বুঝতে পারতাম বাবার এক্সপ্রেশনে, কিন্তু সেটা বাবা খেতেন। তবে সেটা কুচি পাতা। তো বড় হওয়ার পরে এখন এই পরিণত বয়সে, মোটের ওপর পরিণত বয়সে এসে বুঝতে পারছি যে গুলঞ্চ পাতা কত উপকারিতা। তা সেটা আমি যখন খুঁজতে শুরু করলাম যে আবার বাড়িতে তাহলে লাগাবো, তা শিলিগুড়ি শহরে আমাকে কেউ এটাতে খুব একটা হেল্প করতে পারলো না। আমি নার্সারিগুলোতে গিয়েও জিজ্ঞেস করেছিলাম, নার্সারিতে প্রথমে বলেছিল যে নেই, ওটা তো বিক্রি হয় না, খুব স্বাভাবিক, এই ভালো জিনিস কেন লোকে কিনবে, তা বিক্রি হয় না তাই আমরা রাখি না। কিন্তু গুলঞ্চের ডাল, যেটাকে গিলয় বলে, ওটা না পাকিয়ে বিভিন্ন জায়গাতে ওই পাক দিয়ে সেটা শুকনো যেটাকে বলে সেরকমভাবে বিক্রি করছিল। অনেক জায়গাতে আমি দেখেছি, কিন্তু আমার আসলে গুলঞ্চ পাতাটাই দরকার বা গুলঞ্চ গাছটাই দরকার। তারপরে একদিন একটা নার্সারিতে গিয়ে দেখাচ্ছে গুলঞ্চ যেটা, সেটা আদৌ গুলঞ্চ নয়, তবে গুলঞ্চের মতো দেখতে। আর গুলঞ্চ গাছটাকে জানেন তো, এমন এক ধরনের গাছ, গুল্ম জাতীয় গাছ, তো সেটা ওই রকম দেখতে, খানিকটা গাছের ধরন ওই রকম, সেরকমভাবে কিন্তু অনেক রকমের গাছ পাওয়া যায়। অনেক রকমের গাছ একেবারে কাছাকাছি দেখতে আছে, সেগুলো কিন্তু আবার খাওয়া যায় না, বা খেলে সেগুলোর কি উপকারিতা বা অপকারিতা বা সেগুলো বিষ কিনা আমরা কেউ জানি না। কাজে নিশ্চিত না হয়ে এটা লাগানো যাবে না। তা শেষটা আমি কি করবো, তাহলে কি আমার গুলঞ্চ হবে না? তা আমার তো পাশাপাশি গুলঞ্চ এবং নিম দুটোই লাগবে। নিম গাছ বাড়িতে আছে, কিন্তু গুলঞ্চ তো নেই। তা শেষটায় আমি আর কিছু না পেয়ে, উপায়ান্তর না পেয়ে, শেষটায়, মানে সরি ভুল বললাম নাকি ঠিক বললাম জানি না, মাঝে মাঝে একটু ভাষা গুলিয়ে যায়, যে উপায় না পেয়ে, সোজা বাংলায় উপায় না পেয়ে আমি এইটা অর্ডার করলাম, যেটা হচ্ছে এই যে ডাবরের গিলয় নিম জুস তুলসী, মানে এটাতে তুলসীও বোধহয় হবে। আচ্ছা, এই প্লাস্টিকের বোতলগুলোতে কি করবেন, এগুলোতে আমি গাছে জল দিই। হ্যাঁ, তো যাই হোক, এই যে এটা হচ্ছে ইমিউনিটি বুস্টার, খুব উপকারী। আর এই যে গিলয় যেটা বলে, গিলয় হচ্ছে গুলঞ্চের নাম, বাংলা এটাকে গুলঞ্চই বলে। তো এটা না অমৃত বলা হয় ইয়েতে, আয়ুর্বেদে গুলঞ্চকে অমৃত বলা হয়, অমৃত গুল্ম বা এরকম একটা কিছু নাম আছে আর কি। তো এটা খালি পেটে সকালবেলা খেতে হয়। তো 3 লিটার নিয়ে এসেছি, এবং এটার যেহেতু এক্সপায়ারিটা অনেকটা দিনই আছে, 2027 পর্যন্ত, তা 3 লিটার 2027 তো অনেক আগেই শেষ হয়ে যাবে। একটা করে বোতল, 1 লিটারের বোতল, মোটের উপর আমার ওই 1 মাস করে যেতে পারে আর কি। তবে খেতে তো অতি অপূর্ব, কাজেই 1 মাসে শেষ করতে পারবো কিনা সন্দেহ, তবে চেষ্টা করব। খারাপ জিনিস ভাবলেই খারাপ, না ভাবলেই নয়। এইটুকু খারাপ, তারপরে ভেতরে গিয়ে ওটা যে কি বড় উপকারী সেইটুকু ভেবেই খেতে হবে আর কি। কিন্তু সকালবেলা উঠে মুখতে তো শুধু রবীন্দ্রনাথ নিমের জুস খেতেন, তাই না, বা নিমের রস খেতেন। রবীন্দ্রনাথ না হতে পারি, ঝিনুক তো হতেই পারি, তাই না? আর পেছনের অবস্থা হচ্ছে শোচনীয়। এগুলো এক্ষুনি মেজে ফেলবো আমি। তারপরে ভাবলাম যে ব্লগটাকে শুরু করে দিই, তারপর টুকটাক ওটা তো অনেক রকমের কাজ আছে, সেগুলো না হয় হোক। একবার একটু ট্রায়াল দেবো নাকি ভাবছি, ট্রায়াল দিয়েই ফেলি। ব্যাপারটা ডাবরের জন্যই আর কি। বাবারে, আবার মুখা টুখাও দিয়েছে, ওরে বাপরে, অনেক কিছু লেখা টেখা আছে। ও আর কি আছে সেগুলো দিয়েছে। আমলা তো কেনা কোনো দরকারই নেই। ত্রিফলা, আচ্ছা ত্রিফলা, অ্যালোভেরা লাগবে না, আমার উপরে অ্যালোভেরা আছে। সেটা কে করে খায়, এই সবগুলো রেডিমেড হাতের কাছে থাকে, এটাই আর কি। যাই হোক, ঠিক আছে, এগুলো বিজ্ঞাপন, এটা করে কাজের কিছু নয়। তো এটা কি করে, বাবা গো, এটা 1 ছিপি করে খেতে বলেছে, মানে
না ভাই, ছোট কাপ নেই, ছোট কাপে নেই ভাই, এত বড় কাপে খাওয়া যাবে না। বাবা গো বাবা গো, এটা কি জল মিশিয়ে খাবো? জল মিশিয়ে যদি খাই তাহলে এক ঢোকে শেষ হবে না, এক ঢোকে শেষ করতে পারলে ভালো। এটাকে একটু মেজে নিলে হতো, এক্সাইটমেন্ট আর সেটাও মনে ছিল না। যাই হোক, ঠিক আছে, কি আর করা যায়। খালি পেট তো নয়, জল খাবার খাওয়া হয়ে গেছে, এটাকে ধুয়ে রাখতে হবে। পেছনটা একদম নরম হয়ে আছে। ঠিক আছে, জয় জগন্নাথ। গন্ধটা খুব একটা খারাপ না, তবে ওটা ভালোও নয়, এখানে খাওয়া যাবে না। ও বাবা গো, কি খারাপ। অসম্ভব খারাপ খেতে, অসম্ভব খারাপ খেতে। ওহো, 3 লিটার কিনে ফেললাম, এবার কি করবো? এই গলাটা পুরো তেতো হয়ে গেল। ঠিক আছে, ভেতরে গিয়ে উপকারী। উফ মা গো, জঘন্য খেতে, জঘন্য খেতে। 3 লিটার কেন কিনলাম? মোটামুটি এই যে একটি পাহাড় যেটা বুকের ওপর চেপে বসেছিল, সেটি থেকে আজকে আমি নেমে গেলাম। তবে একটানা 1.5 ঘন্টা কাজ করে মোটামুটি যে গরম হালফিলের জামা কাপড় যেগুলো আর এর মধ্যে পরা হবে না, সেগুলো সব ভেতরে ভরে এবং এইগুলোকে সব জায়গা মতো রেখে দিলাম। এমনভাবে রাখলাম যাতে করে যখনই ঠান্ডা পড়ুক আমরা চোখ বন্ধ করে বা অন্ধকারেও সেটাকে নিয়ে নিতে পারি। তা এই কাজটা দেখুন, 1 ঘন্টার কাজ, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার কাজ, সে পড়ে আছে, করবো কি করবো না করবো কি করবো, করতে তো হবেই, কিন্তু কখন করবো, এখন করবো, থাক একটু বাদে করি, একটু বাদে করি, করতে করতে প্রায় কতদিন হয়ে গেল। যাই হোক, শেষটাই আজকে হয়ে গেল। আমাদের হচ্ছে ওই যে ডালের বাটি চচ্চড়ি, মিনামাসি আসার পর পর আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো। তবে হয়ে গেছে না, বলো? না হয়েছে তো, একটু হয়তো না, একদম হয়ে গেছে, একদম হয়ে গেছে। তো এটা হবে বাটি চচ্চড়ি, সব জিনিসপত্র মিশিয়ে নিয়ে। আর একবার কি করা দেবো কি কি মিশাবা? দেখো, মানুষটা কিন্তু প্রেশার খুব হাই আজকে এসেছে, ঢুকেই বলেছে প্রেশার হাই। তা প্রেশারের ওষুধ ডাক্তারবাবু দিয়েছে, কদিন খেয়ে আর খায় না, তা ওরকম প্রেশার হাই হবে না বলো তো? প্রেশার অতি সাংঘাতিক জিনিস, কিন্তু আমার সেই জল আছে অনেকটা। আচ্ছা, ওর মধ্যে দিবা কাঁচা তেল, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, টমেটো নিচ্ছে না, টমেটো আছে না, টমেটো, তারপর হচ্ছে আরে কি বলে বলো না, আর একটু লবণ দিবা, হলদি দিবা, কাঁচা তেল দিবা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরার গুঁড়া আর গোটা জিরা, ব্যাস দিয়ে ভালো করে মাখো। মাখে বসে দাও, বসে দিয়ে একটুখানি ঘুরে টুরে আসো। কোথায় রাখছো? ও ভিতরে রাখছো? আচ্ছা আচ্ছা। এই যে আমাদের ডাল বসে গেছে, আর এই যে ডিমের ঝোল রান্না শেষ। ডালটা এই জাস্ট বসলো, ফুটে গেলে খাপাত করে বন্ধ। ও হোক না, হোক, হ্যাঁ হোক, আমি ঢেকে দেবো। ঠিক আছে, ঠিক আছে। শুধু নয়নতারা সাইজের আমার বারান্দা বাগানেই নয়, নিচেও একটা ফুল ফুটেছে, সেটা নিয়ে কিন্তু একটা মজার ব্যাপার আছে জানেন তো। সেটা আমি একটা শর্টসে বলেছি, অবশ্যই সেটা হয়তো বা এতক্ষণ আপনারা দেখেও ফেলেছেন। যদি না দেখে থাকেন, যদি ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন, সে শর্টসটা কিন্তু দেখবেন অবশ্যই। আজকে গোপালের এই ব্যাপারটার পরে মানে মনটা এত আনন্দিত হয়ে আছে, সত্যি কথা। তারপরে মনে পড়লো একটা কথা, কালকে আমরা যখন ফিরছিলাম সাউডাঙ্গি থেকে, এক তো কালকে রবিবার ছিল, শিলিগুড়ির বেশিরভাগ দোকানপাট কালকে বন্ধ থাকে, কিন্তু তাও আমরা আশিঘর মোড় হয়ে ফিরছিলাম। তো সেখান থেকে ফেরার সময়টাতে রবীন্দ্রনগরের সংলগ্ন একটা মানে ফার্নিচারের দোকানে আমি কয়েকটা যেরকম মন্দির আমি চাইছিলাম, হাইটে খানিকটা কম হলেও আমি কিছুটা সে ধরনের মন্দির যেন আসছে পথে ওই গাড়ির মধ্যে থেকে আমি দেখতে পেলাম। কিন্তু আমি আর দাঁড়িয়ে তখন আর দেখতে পাইনি, বাবার বাড়িতে আসা একটু অসুবিধা, মানে তাড়া ছিল আর কি, বয়স্ক মানুষদের যেটা হয়ে থাকে। জায়গাটা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম যে ঠিক আছে, কাল পরশু কোনো সময় আসবো, সেটা মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। তো আমার তখন ওটা করার পর মনে হয়েছিল যে না, একবার একটুখানি গিয়ে দেখে আসি ব্যাপারটা কি, কারণ সেবক রোডে অনেক ফার্নিচারের এরকম দোকান রয়েছে। কিন্তু সেবক রোডের 2টো দোকানে আমি ফোন করেছিলাম এবং বাকিগুলোও মোটামুটি আমি যেটুকু পেলাম সেটা হচ্ছে একটা দোকানে কিছুটা ওই ধরনের জিনিস করে, তবে ওগুলো ওরা রেডিমেড কিনে আনে, নিজেরা বানায় না, এবং দামটা যেটা বলছে সেটা ভীষণ, আর আমি দরজা দেওয়া চাইছি সেরকম ওদের কাছে নেই। অনলাইনেও খুঁজলাম, অনলাইনেও ঠিকঠাক আমি আমার রেটে পাচ্ছি না, বা যেগুলো পাচ্ছি সেগুলো ইঞ্জিনিয়ারিং বোর্ড, যেগুলোতে আমি চাইছি না, আমি প্লাইতে চাইছি।
তো এখন আমি ওই দোকানগুলোর কথা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। সত্যি চয়নপাড়া বলুন, আশিঘর মোড় বলুন, এবং এই রবীন্দ্রনগর এদিক ওদিক করে না বেশ ভালো ভালো কিছু ফার্নিচারের দোকান রয়েছে। তো একবার ভাবছি যে ওই সব দোকানগুলোতে একবার একটু করে দেখে আসি। আর কালকে তো সব দোকান খোলা ছিলও না, অনেকগুলোই বন্ধ ছিল। কিন্তু কী হয়েছে, এই ধরনের ঘুরে ঘুরে করার জিনিসগুলোতে সেটা আমাকে টোটো রিজার্ভ করতে হবে। কারণ আজকে এখন আমি এই দোকানে দাঁড়াবো, আমি তো জানি না যে পরপর কতটা দূরে দূরে দোকান আছে, হয়তো বা বাকি দোকানটা আমি হাঁটতে শুরু করলাম আর দোকানই পাচ্ছি না অনেক দূরে। সেজন্য একবার ভাবছি যে এখন তো 7টাই বাজে, 6:15 বাজে, কিন্তু আজকে ঠান্ডা পড়েছে, তাই আজকে যাবো কিনা বুঝতে পারছি না, কিন্তু একবার বেরিয়ে গেলেই হয়। তারপর একটুখানি ওই ঠান্ডার জন্য পিছু পাও হচ্ছি। তার দেখি কি করি আমি। আর এখন যদি আদিত্য অ্যাভেলেবেল থাকে তাহলে আজকেই ভাবছি বেরিয়ে যাবো একটুখানি, অন্তত ওই দিকটা কয়েকটা দোকান ঘুরে আসি। আর তা নইলে কালকে একবার যাব, যদি আদিত্য অ্যাভেলেবেল থাকে। তো আদিত্য অ্যাভেলেবেল আছে, তাই চট করে একটুখানি দেখে আসি। তেমন যদি হয় তাহলে অর্ডারও দিয়ে আসবো। এই ছেলেটাকে পেয়ে আমাদের যে সত্যি এত এত সুবিধে হয়েছে যে কি বলবো। আর এত ভালো, এত ভদ্র ছেলে, বলুন দেখি। কতখানা গেলাম, ঘুরলাম ফিরলাম, এটিএম গেলাম, আবার অনেকগুলো এটিএম বন্ধও ছিল। তো আবার হাতিমোড় অবধি এলাও, নিল মাত্র 50 টাকা। যদি আমি অন্য কোনো টোটো রিজার্ভ করতাম কমের পক্ষে চোখ বুঝে 200 টাকা নিয়ে নিত, কিন্তু কম তো নিতই না। ছেলেটাকে আমি বললাম বাবা কত নেবে, বলে দাও 50 টাকা। আমি তো বললাম বাবা আর 20 টাকা অন্তত নাও, তো নিলই না। বলে না না ঠিক আছে। তো এই যে এখন যাচ্ছি, সাথে ওর এক বন্ধুও আছে, তার সাথে টুকুর টুকুর করে গল্প করছে, ঠিক জায়গা মতো করে দাঁড় করাচ্ছে। ও তো সবই চেনে এই জায়গাগুলো। তো আজকে আবার একটা প্রথমে মনে হয়েছিল যে দোকানগুলো অনেক বন্ধ, জানেন তো, মানে সুভাষপল্লী বাজারে মনে হচ্ছে কেউ মারা গেছেন। এই যে এই জায়গাগুলো সম্পূর্ণ দেখুন বন্ধ। আমি তখন ভাবছিলাম তাহলে সামনেগুলোও কি বন্ধ। তারপর দেখলাম রবীন্দ্রনগর মোড় আস্তে আস্তে আবার দোকানগুলো সব খুলে গেল। নিশ্চিতভাবে কেউ না কেউ মারা গেছে, নাহলে ফলের দোকান এরকমভাবে বন্ধ থাকতে পারে না। মুদির দোকান নয় বুঝলাম বন্ধ আছে, তো এই জায়গাটাতেও দেখুন কিছু কিছু দোকান বন্ধ, আবার কিছুটা খোলাও বটে। তো আজকে না প্রচুর বিয়ে, জানেন তো। আশপাশে যেতে যেতে এই মনস্কামনা কালী মন্দিরে একটা বিয়ের আসর বসেছে, দেখলাম মেয়েটা বাইরের দিকে মুখ করে বসে আছে, আর ভেতরে বিয়ে হচ্ছে, মনে হয় শুভদৃষ্টি তখনও হয়নি। কি সুন্দর লাগছিল মেয়েটাকে দেখতে সেজে গুজে। তো যাই হোক, আরও অনেকগুলো ভবন পেরোলাম, কিন্তু চোখ আমার রয়েছে হচ্ছে এই ফার্নিচারের দোকানের দিকে। এইখানে এলাম, এটা একদম আমি যেরকম চাইছি সেরকম না হলেও আমি যেরকম দরজা দেওয়া চাইছি সেরকম, কিন্তু এটা চাইছে 32,500, মানে অসম্ভব বেশি দাম। তবে আমি পেছনের যেই কারুকাজ সেরকমটা চাইছি না, সত্যি কথা। আমি পেছনে চাইছি একটা কমপ্লিট র্যাক, অনেকটা আলমারির মতো যেটা হয়। কারণ এই পেছনে আলো টালোগুলো দেওয়া থাকলে যেটা হবে যে এই যে তারপরে আবার দ্বিতীয় দোকানেও চলে এলাম, মানে অনেক ঘুরেছি। পেছনে ওই আলোগুলো থাকলে কিছুদিনের মধ্যে ফিউজ টিউজ হয়ে গেলে না সমস্যা হয়ে যাবে। 3 নম্বর দোকানে দেখতে দেখতে চলে এলাম, কিন্তু আমি ঠিক যেটা চাইছি সেটা কোথাওই পেলাম না। বুঝলাম যে ওদের সেটাকে বানিয়ে দিতে হবে ভুটান উডে, ওরা বলছে ওটা করা, মানে সেটা ওই কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং উডি। এটা হচ্ছে 4 নম্বর দোকানে চলে এলাম। এই দোকানটাতে তাও যা হোক একটা মোটের ওপর মনে হলো, তো ওরা বললো বানিয়ে দেবে কমপ্লিট প্লাইয়ে ওই ল্যামিনেট, ওই সানমাইকা দিয়ে, মানে ওয়াটারপ্রুফ সানমাইকা দিয়ে। শেষের দোকানটা বললো 20,000 টাকা নেবে, সেটা যা হোক তবু রিজনেবল। তো আরও অনেকগুলো জায়গায় টুকটুক করে গেলাম এবং টাকা নিল মাত্র 50 টাকা। তো বেশ কয়েকটা দোকানই ঘুরেছি, মোটামুটি 4টে দোকান তো এমনি আপনাদের সামনে দেখালাম, তাছাড়াও আর একটা দোকানে গেছিলাম, সেই দোকানে অবশ্য কিছু পাইনি, বললো যে বিক্রি হয়ে গেছে, সেজন্য আর আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু যাই হোক, ওই একটা আইডিয়া পেলাম যে কীরকম দাম হতে পারে। 2 নম্বর দোকান যেটা দেখাচ্ছিলাম ছোট করে, ওটার দাম চাইছিল 6,000 6,500 টাকা। কিন্তু আমার এই টপ জিনিস দিয়ে হবে না, সত্যি কথা। আমার আরেকটা একটু অন্যরকম চাই। আমি দেখি আরও একটু কয়েকটা দোকান আমাকে ঘুরতে হবে। একটা জিনিস হয়েছে যে আজকে কোনো ডিসিশন নিতে পারলাম না, তবে আরও কয়েকটা দোকান ঘুরতে হবে। আমার ঠিক ব্যাপারগুলো পছন্দ হচ্ছে না। পেছনে যে ওই আলোর কারসাজিগুলো, যেগুলো ওং লেখা হেনা তেনা, ওগুলো না পেছনে আলো জ্বললে দেখতে ভালো লাগবে, এমনিতেও ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি ওটা ভেবেছিলাম, কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখলে না ওগুলো কোথায় তার কেটে যাবে, কোথায় কোন দিন, মানে ওগুলো নিজেরা করিয়ে নেওয়াই ভালো, আমি যা বুঝতে পারছি। আর দাম যা চাইছে, একটার দাম চাইছে 32,500, মানে এত দাম দিয়ে করানোর থেকে আমার কাঠমিস্ত্রি আছে, তাদের দিয়ে করিয়ে নিলে আমার মনে হচ্ছে সস্তা পড়বে। তো দেখি কি করব। তবে আরও কটা দোকান ঘুরি। একটা দোকানে তো শেষটায় 19,000 টাকা না 18,000 টাকায় অফার হলো। যে একটা খুব ভালো খবর শুনলাম, জানেন তো। আপনারা যারা জানেন, অনেক দিন থেকে আমার ব্লগ দেখছেন, তারা জানে যে পেছনে যে ভদ্রলোককে নিয়ে বসে আছে, তিনি তো একটা অদ্ভুতভাবে আমার জীবনে এসেছিলেন। প্রথম আমার জীবনের কোনো হনুমানজির মন্দির হচ্ছে মায়েরিচা কালী মন্দিরের ওই যে সাইডের যে হনুমানজির মন্দিরটা, যেখানে হনুমানজি আছেন, রাম সীতা সবাই আছেন আর কি, রাম সীতা লক্ষ্মণ 3জনেই আছেন আর কি। ওই মন্দিরটাতে গিয়ে একদিন বলেছিলাম, যেদিনকে প্রথমবার, মানে ওই ঘটনাটা যারা জানেন
তারা জানেন। আর যারা অনেকদিন আগে শুনেছিলেন তাদের বলি, আমার এখানে একটা গানের অনুষ্ঠান হয়েছিল ভিভজিও স্পোর্টিং ক্লাবে। তখন আমার মেয়ে একদমই ছোট, আমার হারমোনিয়ামটা তখন নিয়ে যাওয়া হয়েছিল ভিভজিও ক্লাবেতে, এবং সেই সময়টাতে আমি পরের দিন ওরা সকালবেলাতেই ফেরত দিয়ে যায়। সকালবেলাতে না, রাত্রে দিয়ে ফেরত দিয়ে যায়, কিন্তু পরের দিন রেয়াজে বসে বুঝতে পারি আমার হারমোনিয়াম আওয়াজ কম বেরোচ্ছে। তারপরে যখন ডালাটা খুলে দেখি ভেতরে অনেকগুলো গোছা ধরা হনুমানজির সংকট মোচন যে রূপটা, অর্থাৎ হাতে পাহাড় নিয়ে যে রূপটা, সেটা অনেকগুলো ছবি আমার শাশুড়ি মাকে দেখিয়েছিলাম। উনি ব্যাপারটাতে ওরা গুরুত্ব দেননি, কিন্তু আমার সেই সময়টা মনে হয়েছিল যে হয়তো বা হনুমানজি পুজো চাইছেন, এবং যত সময় যায় এটা ভীষণ রকমভাবে মনের মধ্যে খুব গাঁট বেঁধে যায় যে হ্যাঁ উনি পুজো চাইছেন। যদিও আমার শ্বশুর বাড়িতে হনুমানজির পুজোর কোনো চল তো ছিলই না, আর আমার বাপের বাড়িতেও মা তো অসংখ্য দেবদেবীর পুজো করেন, তার মধ্যে হনুমানজির ছোট্ট একটা ফটো ছিল, তেমন কিছু মানে মেজর কিছু ছিল না। শাশুড়ি মাকে বলি, শাশুড়ি মা আন্ডারে তখন পুরো সংসার, তিনি একদম নস্বাত করে দেন, না আমাদের বাড়িতে পুজো হয় না। তা আমার মনটা দেখে খুব খারাপ। তো যা হোক, কি আর করা যাবে, আমিও তখন জিটিএস ক্লাবে ব্যায়াম করতে যাই। যেদিনকে শাশুড়ি মাকে বললাম, উনি করে দিলেন, নস্বাত করে দিলেন। আমি সেদিনকে জিটিএস ক্লাবে যিনি আমাদের লেডি ট্রেনার ছিলেন, যিনি, তাকে আমি বললাম, তিনি খুব ভক্ত ছিলেন, তিনি বললেন যে তুমি একটা কাজ করো, জিটিএস ক্লাবটা হচ্ছে একদম ভুটিয়া মার্কেটের কাছে, তো এইখানটাতে আমি তখন এটাও জানতাম না যে কোথায় হনুমানজির মন্দির আছে। উনি বললেন যে অনেকগুলোই আছে, তুমি এখানে একটা কাজ করো, এখানে মায়ের ইচ্ছা কালী মন্দিরে মায়ের ইচ্ছা মন্দিরও আছে, প্লাস পাশে একটা হনুমানজির ঠাইও আছে, তুমি সেখানে গিয়ে বরং হনুমানজিকে প্রার্থনা করো। তা আমি গেলাম, গিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতেই চলে গেলাম। তা তখন আমি হনুমানজিকে ফার্স্ট আমার কোনো মন্দিরে যাওয়া এবং সেখানে বসে বলা যে বাবা, আমি তো চেষ্টা করেছিলাম আমার বাড়িতে পুজো যাতে হয়, নিত্য পুজো তোমার যাতে করতে পারি, তো মা তো বারণ করে দিলে, এবার তুমি যদি পুজো চাও বাবা, তোমার পুজো তুমি নিজের ব্যবস্থা নিজে করে নাও। বলে আমি চলে এসেছি। পরের দিনই এই বাড়িতে হনুমান এসেছিল। 1984 সালের বাড়ি, সেটা হচ্ছে 2009 শেষ দিকটায়। সেই সময়টাতে আমার মনে আছে যে এমন একটা হনুমান, হঠাৎ দিদিমা তখন এখানে ছিলেন আর কি, মানে পম্পরানি, হঠাৎ চতুর্দিক থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি এমন কিছু শুরু হয়। তারপরে দিদিমা ডাকতে শুরু করেন, আমি গিয়ে দেখি আমাদের আগে যেখানে কামিনী ফুলের গাছটা ছিল তার পাশের যে পাঁচিলটা, তার মধ্যে একটা হনুমান বসে আছে, যারা আমাকে দেখার জন্যই যেন সে বসে আছে। অদ্ভুত একটা সুন্দর দেখতে একটা হনুমান। তারপরেতে সেটা ওই আমাদের পাঁচিলের উঁচু যে পাঁচিলগুলো, তার উপরে তো পেরেক দেওয়া ছিল, পরবর্তীকালে পাঁচিলটা ভাঙার পর এখন কাঁচ দেওয়া আছে, তখন একদম শার্প পেরেক ছিল। তা এমন ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, ওই পেরেকের ওপর মনে হচ্ছে যেন কিছুই নেই পেরেকেরটা। তো এরকম করে পরিক্রমণ, আমার শাশুড়ি মাও তখন চেঁচামেচিতে এসেছিল, চতুর্দিকে লোক, মানে ঠিক ঠিক করছে লোক। তো বিহারীদের মধ্যে এই প্রচলনটা খুব আছে, তারা জয় বজরংবলী জয় শ্রীরাম চিৎকার করছিল। তো এমন বিকার নেই, এমনভাবে হাঁটছিলেন। আমার শাশুড়ি মা তখন রান্না করছিলেন, এসে সামনেতে দেখলেন, তারপর আবার তিনি আলগোছে চলে গেলেন। তারপরে কি হলো, হনুমানটা ওরকমভাবে পরিক্রমণ করে একদম আমাদের কুয়ো, যেটা কুয়োর ঠিক সামনে তো আমাদের রান্নাঘরে জানলা, সেখান থেকে ওই ধূপ করে কুয়োটাতে নামলেন, একদম সটান আমার শাশুড়ি মার দিকে তাকালেন। শাশুড়ি মাও দেখছে, রান্না করতে করতে রান্নার গ্যাসটা বন্ধ করে দিলেন দেখলাম। তারপরে শাশুড়ি মাও দেখছেন, উনিও দেখছেন। তারপরে আমার শাশুড়ি মা বললেন ওনাকে একটু ফল দাও। তা আমি বুঝতে পারলাম যে যা হওয়ার সেটা কি হচ্ছে, আমি তখন বুঝে গেছি। হ্যাঁ, তারপর আমি ফল দিলাম, একটা আপেল একটা আতা, তখন ঘরে যাচ্ছিল আর কি, নিলেন, নিয়ে তারপর ওপরে উঠে গেলেন। তখন চতুর্দিকে তো বাড়ি ছিল না, ফ্ল্যাটটা তখন হয়নি। তো এখানে উঠলেন কার্নিশের ওপর, পেছনে আলিদার 2 মেয়ে তখন দাঁড়িয়ে আছে। তারা বললো যে ছাদে গেছে। তা আমি দৌড়তে মানে যত দ্রুত সম্ভব আমি গিয়ে ছাদে দেখলাম, আর কোথাও হনুমানটাকে দেখতে পেলাম না। এইদিকে বাড়িতে জিজ্ঞেস করলাম, ওরা তখন পেছনের দিকটা ছাদওয়ালা বাড়ি ছিল, তারা বললেন, ওই কাকিমা বললেন না, বাঙালি বাড়ি ছিল ওটা। তারপর দুটো প্লট মিলিয়ে পরে ফ্ল্যাটটা হয়। তো যাই হোক, পেছনের যে প্লটটা ছিল তারা বললেন না, দেখতে পাইনি। সামনে চতুর্দিকে তখন লোক টোক ঢুকে পড়েছে, তারা কেউ কোথাওই দেখতে পেলো না হনুমানটা কোথায় গেল। তো সেই দিন আমার শাশুড়ি মা বললেন যে যা, তুই একটা বিধান মার্কেট থেকে একটা হনুমানজির ল্যামিনেশন করা ফটো নিয়ে আয়, এবং তারপর আমি ফটো যখন কিনতে যাই তখন সেই দোকানই বলে শুধু হনুমানজির ফটো দিলে হবে না, সাথে রামজির ফটো না থাকলে হনুমানজির পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। সেই প্রথম আমাদের বাড়িতে রাম দরবার এবং হনুমানজি আসে। তারপর আমার শাশুড়ি মা হনুমানজির জন্য আলাদা একটা আসন তৈরি করেন, সেই আলাদা আসনেই কিন্তু এখনও হনুমানজিকে আমরা পুজো করি। রাম দরবারটা তখন ফটো ছিল, এখন রাম দরবারটা একটা মূর্তি হয়েছে, সেটা প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু ফটো যে সেই তখনকার যে ফটোটা, সেই ফটোটাই কিন্তু এখনও হনুমানজি নিচেতে ওটাতেই পূজিত হন। কালকে, এর আগে তো বহুবার ওই রাম মায়ের ইচ্ছা কালী মন্দিরে গেছি। আমি ওই শনিবার দিন যেদিন ব্লগে দেখিয়েছিলাম, সেই শনিবার দিন আমি আবার হনুমানজির কাছে গেলাম। কেন জানি না মুখ দিয়ে সেদিন বেরিয়ে গেল, বাবা অনেক দিন তুমি আসো না, তুমি কি একবার আমাকে এবারে তো দেখা দেবে। আজকে মা বলছেন, মা তালে গোলে ভুলে গেছেন, বিভিন্ন কথার পিঠে কথা বলতে ভুলে গেছেন, যে শনিবার দিনই দিনহাটার বাড়িতে হনুমান এসেছে, এবং 1998 সালের বাড়িতে এই প্রথম হনুমান এলো, তাও এবং জোড়ায়। সকাল সকাল মমিনাদি কিছু একটা করছিল কলপাড়েতে, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, মানে মমিনাদি শুরু করে, মাসিমা দেখবে আসো দেখবে আসো দেখবে আসো। সেদিনকে আবার মমিনাদির নাতনিও মমিনাদির সাথে ছিল, ছোটটা। তা মা তখন গিয়ে দেখছে দুটো হনুমান বেলগাছের ওপর উঠেছে, উঠে তারপরে আমাদের খুঁড়িঘরটার উপরে এসছে। মা দুটো আপেল ছুঁড়ে দিয়েছে, একদম ঠিকঠাক জায়গায় গিয়ে পড়েছে। একটা হনুমান হচ্ছে পুরুষ হনুমান, একটি নারী, তারা দুজনেই দুটি আপেল খেয়েছে, খেয়ে তারা
রাস্তা পেরিয়ে আর একটা বাড়িতে চলে গেছে। তবে এত বড় বাড়ি, এত বড় পাড়া, শহরাঞ্চলে ঘিজি পাড়া, রীতিমতো সকালবেলাতে মানে লোকজন যথারীতি, তারপর মানে খুব সকালে 9, 9:30, 10টায় মানে মানুষজন উঠে গেছে, অথচ কেউ আর হনুমানটাকে দেখেনি। শুধু আমার মা, মমিনাদি আর ওই যে পুচকিটা দেখেছে। তো আমি বললাম যে সেই দিনকেই, আমি তখনও জানি না যে হনুমান এরমভাবে এসেছে, আমি সেই দিনকেই সন্ধ্যেবেলায় হনুমানজিকে বলেছিলাম, হনুমানজি তুমি তো অনেক দিন আসো না আমাদের বাড়িতে, আর একবার একটু আসবে নাকি? কি করে জানবো যে সকালবেলায় আমার মা দর্শন পেয়ে গেছেন? আমি তো মার কাছে রাম রামেতি রামেতি রমে রমে মনোরমে সহস্রনাম তত্তুল্যান রাম নাম বরাননে, যে বাড়িতে প্রত্যেক দিন রামের নাম হয় সেই বাড়িতে হনুমানজিকে একদিন না একদিন তো আসতেই হবে। তাই মাকে সবসময় হনুমানজিকে বলি, আমার মা তো একা একা থাকেন, তুমি আমার মায়ের ছেলে, আমার মায়ের তো কোনো পুত্র সন্তান নেই, তুমি আমার মায়ের ছেলে, আমার মাকে তুমি রক্ষা করো। বজরঙ্গবলী তুমি আমার মায়ের কাছে যাও, তুমি আমার মায়ের কাছে যাও। এই কথাটা আমার যখনই আমি ঠাকুরের কাছে বসি, হনুমান চালিসা পাঠ করি, এটা আমার বুলি হয়ে গেছে, আমার মাকে তুমি দেখে রেখো, আমার মাকে তুমি দেখে রেখো। আমার এত ভালো লাগছে না শুনতে পেরে, কি বলবো বন্ধুরা, এক একটা দিন এত সুন্দরভাবে শেষ হয়। একটু আগে মার সাথে আমার কথা হলো, খুব ভালো লাগছে সত্যি। তবে এখনো পর্যন্ত আমার কিছুটা কাজ বাকি রয়েছে, আমার রান্নাঘর মিটে গেছে, কিন্তু আমি এখনো ঠাকুর ঘরে একটুখানি মানে পোশাক আশাক ছেড়ে রাতের যেটুকু কাজ করণীয় আছে সেটাকে সেরে নিয়ে আমি যাব। একদম সম্পূর্ণ পোশাক ছেড়ে একটুখানি ঠাকুরের কাছে কৃতজ্ঞতা জানাবো যে তোমরা একশাক কাহু গোটার না। এত ভালো লাগছে কি বলবো আপনাদের। তো যাই হোক বন্ধুরা, আজকে আর কিছু বেশি বলার নেই এর বাইরে, সব তার ইচ্ছা। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য।